ওকে ওকে দেন লেটস স্টার্ট। তো আজকে 25 জানুয়ারি। তো জাস্ট বাজেটের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। তো লাস্ট যখন আমরা মিট করেছিলাম তো তখন আমরা মার্কেট সিনারিও এবং মার্কেটের প্রবাবল আউটকাম নিয়ে আমরা একটা ডিসকাশন করেছিলাম, এবং সেখানে আমরা কিন্তু বলেছিলাম যে মার্কেট ফর 2025 উইল বি ইন দ্য সাইডওয়েজ অর ইন ডাউন মুভমেন্ট। সুতরাং খুব বেশি আপ মুভমেন্ট আমরা এক্সপেক্ট করছি না, এবং সেই অনুযায়ী আমরা নিশ্চয়ই লাস্ট 1 মান্থে আমরা দেখতেও পেয়েছি আমাদের পোর্টফোলিও ড্রাস্টিক্যালি ভলাটাইল হয়েছে, আপস অ্যান্ড ডাউন হয়েছে। এবং সেক্ষেত্রে ইউজুয়ালি এরকম ক্ষেত্রে যেটা হয় যে মার্কেট যখনই সাইডওয়েজ বা ডাউন সাইডে যায় তখনই আমাদের মধ্যে একটু প্যানিক থাকে, মার্কেটে কি হতে পারে না হতে পারে, বা মার্কেট কতটা পড়তে পারে, পোর্টফোলিও রিব্যালেন্সিং, এই জাতীয় নিয়ে আমাদের চিন্তা ভাবনার জায়গা আসে। তো আজকের আলোচনাকে দুটো ভাগে ভাগ করব। প্রথমত ভাবে আমরা কিছু ইকোনমিক্যাল ডেটা, ম্যাক্রো ইকোনমিক্স এর কিছু ডেটা নিয়ে অ্যানালিসিস করব, এবং সেকেন্ড ভাবে আমরা সেই ডেটার সাপেক্ষে আমাদের ব্রডার মার্কেট, নিফটি, ব্যাংক নিফটি এবং বাকি আদার্স যে সমস্ত স্টক আছে, যে সেক্টরগুলো আছে, কেমন পারফর্ম করতে পারে সেগুলো নিয়ে আমরা একটু দেখব। ওকে, তো শুরু করা যাক স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে। তো আমি স্ক্রিন শেয়ারিং শুরু করছি। স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। প্রথমে যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব, আমরা এর আগে বিভিন্ন সময়ে একটা জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলেছি, সেটা হচ্ছে ইউএসডি আইএনআর। তো ইউএসডি আইএনআর এর বিষয়টা নিয়ে কেন আমরা বেশি আলোচনা করেছি, বিকজ আমাদের এই ব্যাপারটা জাস্ট একটু ব্রিফলি বলে দিতে চাইছি যে আমাদের ইন্ডিয়া স্পেশালি ইজ এ ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, এবং আমাদের সবসময় আমরা ট্রেড ডেফিসিট নিয়ে চলি, এবং সেই জন্য আমাদের স্টক মার্কেট হোক বা যে কোনো ইনভেস্টমেন্টের যে রিটার্ন আমরা পেয়ে থাকি, দ্যাট ইজ সামহাউ ইজ রিলেটেড টু ইউএস ডলার। কেন বলছি কথাটা, আমাদের মেজরিটি যে ইম্পোর্ট হয় তার মধ্যে ম্যাক্সিমাম আমরা ইম্পোর্ট করি কি ক্রুড অয়েল, যেখান থেকে আমাদের পেট্রোল, ডিজেল এটসেট্রা আমরা যে রোজকার ব্যবহারের জিনিসপত্র হয়। তো আমরা যদি ইউএসডি আইএনআর মানে ইউএসডি যদি বাড়ে, মানে আইএনআর যদি ডিপ্রিসিয়েট করে, তাহলে কিন্তু দ্য ইম্পোর্ট কস্ট উইল রাইজ, এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি। এবং ইম্পোর্ট কস্ট যদি রাইজ করে, দ্যাট লিডস টু ইনফ্লেশন, এবং সেই সাথে আলটিমেটলি আমাদের ইকোনমির উপরে একটা বড় বোঝা চলে আসে। এবং স্টক মার্কেটের রিটার্ন কিন্তু আর কিছুই না, দ্যাটস এ রিফ্লেকশন অফ ইকোনমিক্যাল গ্রোথ অফ আওয়ার কান্ট্রি। এবং সেক্ষেত্রে আমাদের যদি রুপি, যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সি, যদি ডেপ্রিসিয়েট করতেই থাকে এরকম করে, তাহলে কিন্তু মানে আগামী দিনগুলোতে যথেষ্ট একটা সমস্যার জায়গাগুলো তৈরি হতে পারে। তো এটা প্রত্যেককে একটু মাথায় রেখে ইনভেস্টমেন্ট গুলোকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ইভেন লাস্ট প্রবাবলি 2 বা 3 মাস আগে বা কিছুদিন আগে আমি কিন্তু যখন একটা সময় আজ থেকে 1-1.5 বছর আগে ন্যাসডাকে ইনভেস্টমেন্টের ব্যাপারে আমি বলেছিলাম দেখতে, অনেক ইনভেস্টমেন্টও করেছেন, বা রিসেন্ট টাইমে যদি সম্ভব হয়, যদি তার পোর্টফোলিও অনুযায়ী ওয়েল এন্ড গুড হয়, তাহলে কিন্তু ইউএসএ ইনভেস্টমেন্টের কথা, মানে ইউএস ডলার ইনভেস্টমেন্টের কথা আমি বলেছিলাম। বিকজ একটা জিনিস যে আজকের দিনে আমাদের ইন্ডিয়ান কারেন্সি 86.21 ট্রেড করছে, যেটার প্রজেকশন আছে আপ টু 2027-28-এ এটা কিন্তু 100 টাচ করে যেতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে শপথ নেওয়ার পর যেরকম হুমকি দিচ্ছে বা যে ধরনের কথাবার্তা বলছে, সেটা কিন্তু ইন্ডিয়ান ইকোনমির পক্ষে খুব একটা লাভদায়ক বা খুব একটা ভালো জিনিস হবে না। সুতরাং এটা কিন্তু প্রত্যেকে একটু মাথায় রাখা উচিত। তো এবার যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ান স্টক মার্কেটের সাপেক্ষে যদি আমরা বিচার করি, তো একটা ক্যালকুলেশন আমি জাস্ট
নিফটির চার্ট একটু খুলে নিই, যে চার্টটা আমরা দীর্ঘদিন আগে ড্র করেছিলাম, যে নিফটি আজকে কোন লেভেলে আছে ওভারঅল ব্রডার মার্কেট এবং কত দূর পড়তে পারে। এটা হচ্ছে নিফটির চার্ট, যে চার্টটা দীর্ঘদিন আগে আমরা ড্র করেছিলাম, প্রত্যেকে নিশ্চয়ই মনে আছে। পুরোনো লাইন এগুলো সব টানা আছে, এগুলো কোনোটা নতুন লাইন নয়। তো এই যে লাইন 23,240, এই যে লেভেলটা আছে, এই লেভেলের আশেপাশে কিন্তু নিফটি বেশ কিছু দিন ধরে ঘোরাফেরা করছে। আমি যদি দেখি প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে প্রায় 2 সপ্তাহ ধরে কিন্তু এই লেভেলের আশেপাশে ঘোরাফেরা করছে এবং এখানে কিন্তু কনসলিডেশন হচ্ছে। এবং যখনই একটা কনসলিডেশন হয়, দিস মিনস আইদার এখান থেকে উপরের দিকে যাবে বা এখান থেকে নিচের দিকে যাবে। যদি নিচের দিকে যায় তাহলে নেক্সট সাপোর্ট লেভেল আমাদের কিন্তু ড্র করা আছে 22,215, এবং উপরের দিকে মাল্টিপল রেজিস্ট্যান্স আছে। একটা আছে আপ টু নিয়ার অ্যাবাউট 24,000 লেভেল, and the next resistance level is near about 24,700 to 800. তো এইগুলো আমরা ডিসকাশন করেছি। তো আমরা আজকের সাপেক্ষে আমরা একটু কনসেপ্ট বুঝবো ফান্ডামেন্টালি। তো টেকনিক্যালি তো এই লাইনগুলো সম্পর্কে প্রত্যেকে নিশ্চয়ই মাথায় আছে, বা আজকে ধরুন অনেকে আছে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে বলছে যে সেরকম আমরা স্টক নিয়ে আলোচনা করছি না কেন, বিকজ মার্কেটে কিছু সময় থাকে, স্পেশালি এখন বর্তমান যে সময় চলছে সেই সময়ে ক্যাশ পজিশনে বসে থাকা ইজ বেটার, বিকজ এই যে সিচুয়েশনটা রয়েছে এই সময় মার্কেট হচ্ছে আনসার্টেন চলছে, আমরা জানি না মার্কেট উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। সুতরাং এই সমস্ত সিচুয়েশনে বেটার টু হোল্ড অন ক্যাশ রাদার দেন ইনভেস্টিং। তো সেই জন্য আমরা কিন্তু এই মুহূর্তে স্টক নিয়ে অত বেশি ভাবছি না, সেক্টর স্পেসিফিক কিছু আলোচনা করবো এরপরে। বাট এই মুহূর্তে আমরা একটা জিনিস, একটা কনসেপ্ট শিখবো, খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এটা যদি শিখে নেওয়া যায় তাহলে কিন্তু আমরা অনেকটাই টেকনিক্যাল, যেমন আমরা লেভেলগুলো ড্র করেছি বা এই যে লেভেলগুলো কি করে এসছে, দিস আর অল টেকনিক্যাল লেভেল, বাট ফান্ডামেন্টালি এই লেভেলগুলোকে কিভাবে আমরা ডিরাইভ করতে পারি এই লেভেলগুলোকে, সেগুলো আমরা আজকে শিখবো। তো শেখার জন্য একটা কনসেপ্ট আমি জাস্ট মিনিট, যদি কারো কাছে খাতা পেন থাকে তো ইট ইজ বেটার যে যদি খাতা পেন নিয়ে এগুলো নোট করা যায় তাহলে বেটার হবে। অবশ্য আমি চেষ্টা করবো আজকে এই সেশনটা রেকর্ডিং করে রাখতে, রেকর্ডিং করছিও, আমি জানি না রেকর্ডিং হচ্ছে কিনা, যাই হোক। তো আমরা আজকে শিখবো যে নিফটির এই লেভেলটা কি করে আমরা ফান্ডামেন্টালি ডিরাইভ করতে পারি এবং আগামী দিনে নিফটির কি লেভেল হতে পারে সেগুলো আমরা কি করে ক্যালকুলেশন করব সেটা আমরা একটু শিখবো আজকে। ওকে, তো বেসিক্যালি নিফটি যে প্রাইসটা, এই প্রাইসটা ডিসকভারি কি করে হয়। তো খোলার চেষ্টা করছি, খুলছে না কেন জানি না। নোটপ্যাডে আমি দেখানোর চেষ্টা করি। ওকে, নোটপ্যাড খুলে গেছে। তো জাস্ট মিনিট, ফন্টটা বড় করি, দেখতে সুবিধা হবে। ওকে, ফাইন। তো আমরা প্রাইস, তো প্রাইসটা কি, হোয়াট ইজ প্রাইস, এখানে অনেকেই আছে। তো প্রাইসটা কি, কেউ একটু জাস্ট ইন্টারেকশন হলে সুবিধা হয়। কেউ কি বলতে পারে যে হাউ দ্য প্রাইস ডিসকভারি ইজ ডান, মানে প্রাইসটা কি করে আসে। আই মিন আমি বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে সেটার প্রাইস আসছে, বা ইউজুয়ালি একটা স্টকের কোনো একটা প্রাইস 100 টাকা 200 টাকা বা 2000 টাকা, সেই প্রাইস ডিসকভারিটা কি করে হয়। কেউ যদি একটু বলতে পারে সুবিধা হয়, না বললে আমি বলে দেবো, অসুবিধা নেই। হাউ প্রাইস ডিসকভারি ইজ ডান। সো জিনিসের চাহিদার উপরে। Yes, it's a demand based. It may be demand. হ্যাঁ স্যার, ডিমান্ড। So demand actually pulls the price. This is correct, but demand is something which is a technical part. But price fundamentally comes from, in case of stock market এর ক্ষেত্রে বা কোন একটা স্টকের ক্ষেত্রে, price is a function of earning. এটা কি আমরা বলতে পারি? যারা ম্যাথ ব্যাকগ্রাউন্ড বা ইয়ে আছে তারা হয়তো বুঝতে সুবিধা হবে ফাংশন সম্পর্কে। দিস মিনস হচ্ছে প্রাইস হচ্ছে এমন একটা জিনিস, তার আর্নিং যেরকম হবে প্রাইসটাও সেরকম ভাবে হওয়া উচিত। ইজ দিস রাইট? প্রত্যেকে বুঝতে পেরেছে? কারণ আমি খুব বেসিক জিনিস বোঝাচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝতে না পারলে সেখানে কিন্তু
বললে সুবিধা হয়, আদারওয়াইজ কিন্তু বুঝতে পরে গিয়ে অসুবিধা হবে। আই মিন টু সে যে একটা জিনিসের প্রাইস সেটাই হবে যে যেরকম তার আর্নিং হবে, মানে সে যেরকম কমাবে, সে একটা কোম্পানি আর্নিং হচ্ছে সাম এক্স ওয়াই জেড কিছু একটা, তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট ইকুয়াল টু, অ্যাকচুয়ালি আমার বলা উচিত ইজ প্রপোর্শনেট টু আর্নিং, মানে ইজ তো প্রাইস হচ্ছে আর্নিং এর একটা ফাংশন, এটা আমি বলতে পারি কি? তার কারণ আমরা দেখি যখন কোন একটা কোম্পানি ভালো পারফরমেন্স করছে, ভালো আর্নিং করে, তখন তার প্রাইস বাড়ে, তখন আমরা বলি কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং। যখন সে পজিটিভ রেজাল্ট পোস্ট করে তখন তার শেয়ারের দাম বাড়ে, তাই তো? একটু ইন্টারাকশন করে এই সেশনটা করলে কিন্তু সুবিধা হয়। তাহলে এই সেশনটা আর্নিং মানে তো তুমি প্রফিটের কথা বলছো তো নিশ্চয়ই? এক্স্যাক্টলি, আর্নিং মিনস প্রফিট করতে পারো। Am I clear? এটা ক্লিয়ার হলো কি? প্রাইস ইজ এ ফাংশন অফ আর্নিং। হ্যাঁ স্যার, আই মিন টু সে যেটা কোম্পানি আর্নিং যত বাড়বে তার প্রাইস ততটা বাড়বে, রাইট? ইন আইডিয়াল কেস। কেউ যদি বুঝতে না পারে প্লিজ রেসপন্স করবেন, নাহলে কিন্তু আমি ধরে নেবো যে না বুঝতে পারছে, তখন এটা খুব একটা কমপ্লিকেটেড টপিক। এটা যদি বোঝা যায় তাহলে কিন্তু স্টক মার্কেটের বহু মিস্টেক কিন্তু সলভ করা যাবে, ঠিক আছে? এবং এটা ইউজুয়ালি কোথাও শিখতে হয়তো পাবে না, আমি যেটা আজকে বলছি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট সেশন। সো ইন্টারাকশন করলে ইট ইজ বেটার, যে শিখতে সুবিধা হবে। ওকে, তো প্রাইস ইজ এ আর্নিং যখন হবে, আমি বলবো ইটস এ ফাংশন অফ আর্নিং, সেখানে একটা কনসেপ্ট আসে, আমরা জানি পি দেখি। পিটা কি? প্রাইস টু আর্নিং, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ। এক্স্যাক্টলি। তো আমরা পি যেটা হয়, পি হচ্ছে প্রাইস টু আর্নিং। সো পি কে আমরা বলতে পারি ইটস এ মাল্টিপল ফ্যাক্টর, রাইট? পি ইজ এ মাল্টিপল ফ্যাক্টর। তো পি যদি একটা মাল্টিপল ফ্যাক্টর হয়, তাহলে সেক্ষেত্রে যখন কোনো একটা স্টক হোক বা কোনো একটা সিকিউরিটি যে কোনো হোক, তার একটা আমি প্রাইস বের করব, সেখানে দুটো ফ্যাক্টর কাজ করে। ফার্স্ট হচ্ছে তার আর্নিং, এন্ড সেকেন্ড ইজ পি মাল্টিপল। মানে হচ্ছে প্রাইস ডিসকভারি হয় এইভাবে, আমি যদি ফর্মুলাটা লিখি, ফর্মুলা উইল বি লাইক দ্যাট, প্রাইস ইজ ইকুয়াল টু পিই multiplied by earning. ওকে, এইটুকু ক্লিয়ার হয়েছে? পি কে আমরা কি বলি? পি কে কি বলি আমরা বলি মাল্টিপল ফ্যাক্টর, মানে আর্নিং যেটা আছে, আর্নিং কে আমরা কি বলে জানি অ্যাকচুয়ালি? ইপিএস, রাইট? তো আমরা যেটা আছে ইপিএস কে যদি পি দিয়ে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে প্রাইস। এই অবধি ক্লিয়ার হয়েছে তো সবার? এবার আমরা এক্সাম্পল দেখে নিই একটা, জাস্ট এক্সাম্পল দেখলে আমরা জিনিসটা ক্লিয়ার হবে। এটা জাস্ট ফর্মুলা প্রত্যেকে লিখে রেখেছো যে প্রাইস ইকুয়ালস টু পি মাল্টিপ্লাইড বাই আর্নিং ফ্যাক্টর। ওকে, তো এক্ষেত্রে আমরা যে কোনো একটা র্যান্ডম এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি। তো আমরা ফর এক্সাম্পল এইচডিএফসি ব্যাংকে চলে যাই। তো এইচডিএফসি ব্যাংকের ইপিএস কত আছে? 91.3 দেখা যাচ্ছে। 91.3 হচ্ছে ইপিএস, মানে আর্নিং পার শেয়ার। তাহলে এইচডিএফসি ব্যাংকের প্রাইস যদি আমাদের বের করতে হয়, জাস্ট আমি ক্যালকুলেটরটা ওপেন করছি, তো এইচডিএফসি ব্যাংকের প্রাইস হবে হচ্ছে ইপিএস মাল্টিপ্লাইড বাই তার পি, পি বলতে 18। তো আমরা ক্যালকুলেশন করি, 91.3 মাল্টিপ্লাইড বাই 18.1
1652.53 প্রাইসটা দেখো 1650 এসছে। এক্সাক্ট ফিগার না আসলেও আই মিন দেখো এই যে ফিগারটা আছে স্টক পে 18.1, এটা 18.1 হয়তো নয়, এখানে রাউন্ড অফ করে যেহেতু দেওয়া আছে 2 ডিজিট নাম্বার আছে সেই জন্য এটা আসছে। বাট আমরা এই পি কে যখন আমরা হচ্ছে ইপিএস দিয়ে মাল্টিপ্লাই করি তখন কিন্তু প্রাইসটা বেরিয়ে আসে। এটুকু ক্লিয়ার হলো তো? সো লেটস টেক অ্যানাদার এক্সাম্পল, কোটাক ব্যাংক নিয়ে। তো কোটাক ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখি পি কত আছে, পি হচ্ছে 19.1 মাল্টিপ্লাইড বাই ইপিএস কত আছে 130, 2158। এখানে আই থিঙ্ক ভুল আছে, এটা ইপিএস টা ঠিক দিচ্ছে না এখানে। দিস ইজ দ্য প্রবলেম অফ থার্ড পার্টি ওয়েবসাইট, নাকি আমি ভুল বললাম? 113 এখানে ভুল আছে। এটা কিন্তু স্টক মার্কেট অ্যানালিসিসের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেক ক্ষেত্রে আমরা ডেটা কিন্তু ভুল পাই। আশা করি এখানে ঠিক পাবো। 17.4 মাল্টিপ্লাইড বাই 10.4। না না না, এটা ইন্ডাস্ট্রি পি হয়ে গেল স্যার। 69.9 মাল্টিপ্লাইড বাই 17.4, 1216, 1216, 1219। ওকে, মোরালেস তাহলে কোটাকেও তাহলে আমি সেম ভুল করেছিলাম বোধহয় না? কোটাকের ক্ষেত্রে হয়তো আমি ভুল লিখেছিলাম, ঠিক হতে পারে। কোটাকের পি হচ্ছে 19.1 মাল্টিপ্লাইড বাই ইপিএস 113, 2158। না, এটা ভুলই আছে, প্রবাবলি এটা ভুল আছে। যাই হোক, তো মেন কথা হচ্ছে এটাই, যেটা আমি বললাম যে কোন একটা যখন কোনো কিছু প্রাইস আমরা ক্যালকুলেশন করব, দ্যাট প্রাইস কামস আফটার মাল্টিপ্লাইং পি উইথ আর্নিং পার শেয়ার। ঠিক আছে, কোটাকের এটা আসছে না কারণ আছে, বিকজ কোটাকের রিসেন্ট রেজাল্ট বেরিয়েছে, এটা আপডেট হয়নি, এই জন্য এটা আসছে। ওকে, যাই হোক, তো এখান থেকে এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে আমি নেক্সট দেখার চেষ্টা করব নিফটির ক্ষেত্রে এটা কি করে আসে। ঠিক আছে, নিফটির ক্ষেত্রে আমি সেম লেভেলকে ক্যালকুলেশন করার চেষ্টা করব। তার জন্য দরকার নিফটির পি ভ্যালু দরকার আমার, এবং হচ্ছে নিফটির আমার ইপিএস দরকার। তো নিফটি 50 ইপিএস এখন পি যাচ্ছে কত একটু দেখে নিই, 21.1। ক্রস ভেরিফাই করে দিই অন্য একটা ওয়েবসাইটে। 21.1 21.09। আচ্ছা, বললাম না এই যে 21.09 কে আমি ধরে নিচ্ছি, কারণ এখানে অনেক অথেন্টিকেট ডেটা পাওয়া যাচ্ছে। তো 21.09 যদি নিফটির কি হয়, এবার নিফটির আজকের দিনে ইপিএস কত, ইপিএস পাওয়ার জন্য খুব ভালো একটা সাইট আছে, এই সাইটটা, এটা লিঙ্কও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, যাতে যে কেউ চেক করতে পারবে। আচ্ছা, পুরো আমি পোস্ট করে দিলাম। তো এখানে গিয়ে তুমি দেখতে পাবে যে নিফটির আর্নিং পার শেয়ার কত। এই মুহূর্তে নিফটির আর্নিং পার শেয়ার 1094.9। তো নিফটির ভ্যালু বের করতে গেলে নিফটির আমরা পি পেয়েছি 21.09, মাল্টিপ্লাই করব আমরা 1094.9 দিয়ে, 23,091। নিফটি কত ক্লোজ হয়েছে? তেইশ 092 ক্লোজ হয়েছে, 23,091। বোঝা গেল ব্যাপারটা? এইটুকু কি ক্লিয়ার হয়েছে যেভাবে ক্যালকুলেশনটা করলাম আমি? হ্যাঁ স্যার, হয়ে যায়। ওকে, তো আমরা কি করব, আমরা নিফটির ক্ষেত্রে নিফটির প্রাইস যখন আমরা বের করব, তখন নিফটির ইপিএস কে, ইপিএস যেটা আছে, ইপিএস কে আমরা পি দিয়ে গুণ করব। এবার যে হ্যাক, যে কিভাবে আমরা হচ্ছে নিফটির ভ্যালু বা কিভাবে আপস এবং ডাউনস ক্যালকুলেশন করব, সেটা দেখার আগে আমাকে কিছু হাইপোথিসিস ভেবে নিতে হবে। ফার্স্ট অফ অল, নিফটির ইপিএস কি হারে বাড়ে, মানে নিফটি ইপিএস এর গ্রোথ রেট কেমন হতে পারে।
2%, 3%, 4% কিছু তো একটা হতে পারে। তার জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি সকলকে, প্রত্যেকে করতে পারে। এখানে যদি এই ওয়েবসাইটে যাওয়া যায়, নেক্সট 5 ইয়ার্স এটা এখানে যদি ক্লিক করা যায়, তাহলে দিস রেড লাইন ইজ ইপিএস, ঠিক আছে। তো এখানে এপ্রিল যেহেতু আছে, এপ্রিল থেকে শুরু আছে, তো এপ্রিল থেকে মাঝে মাঝে ডাউন ওয়ার্ডস এসছে ইপিএস, মানে ইপিএস কমেছে। বাট এই করোনা সিজন ছাড়া বাকি কিন্তু নিফটির ইপিএস ইউজুয়ালি আপওয়ার্ডই আছে। এবং সেক্ষেত্রে একটা ক্যালকুলেশন প্রত্যেকে করবে যে ইউজুয়ালি এভারেজ নিফটির ইপিএস কোয়ার্টার অন কোয়ার্টার কত পার্সেন্ট করে বাড়ে। যেমন ফর এক্সাম্পল এই কোয়ার্টারের রেজাল্ট বেরোনোর আগে নিফটির ইপিএস ছিল 1085, আমি যেহেতু ট্র্যাক করি আমি জানি। তো 1085 থেকে এখন 1094.9, এখনো নিফটির বেশ কিছু বড় বড় কোম্পানির রেজাল্ট বেরোনো বাকি আছে। সুতরাং সেখানে কত হতে পারে, ঠিক আছে, এভারেজ গ্রোথ কত হতে পারে। তো এই মুহূর্তে যদি দেখি আমি, তো আমি 1095 ধরলাম, মাইনাস 1085 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড 1085। তো 1% এর মতো গ্রোথ হয়েছে এখনো পর্যন্ত, এখনো রেজাল্ট আসা বাকি আছে। এবার ঠিক আছে, এবার আমরা যে হাইপোথিসিসটা নেব সেটা হচ্ছে আমরা দেখব যে নিফটির পি, প্রাইস টু আর্নিং, খুব যদি খারাপ হয়, বিকজ প্রাইস টু আর্নিং ইজ এ মাল্টিপল, তো এটা একটা সেন্টিমেন্টকে ডিনোট করে যে নিফটি কতটা লেভেলে নামবে বা না নামবে। সেক্ষেত্রে প্রাইস মাল্টিপল ইজ এ সেন্টিমেন্টাল ফ্যাক্টর, যে কতটা আর্নিং তাকে মাল্টিপল দেবে, পি মাল্টিপল দেবে, দ্যাটস এ সেন্টিমেন্ট ড্রিভেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা একটু দেখি যে নিফটির লোয়েস্ট পি হাল ফিলালে কত ছিল, ঠিক আছে। তো এইখানে এই ওয়েবসাইটটা নিফটি পি রেশিও এর আগে বহুবার দেখিয়েছি। তো এখানে যদি আমরা দেখি তো দেখবো যে নিফটি জাস্ট এখানে দেখতে পাচ্ছি 20.16, এটা 2023 সালে ছিল 20.16। আচ্ছা, আরো কমে ছিল হচ্ছে 20.04, তারও কমে ছিল 19.54, এটা ছিল জুন 2022-এ, মানে করোনা থেকে জাস্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় প্রবাবলি। তো 19.54 একটা পেলাম আমি, ঠিক আছে। তো 19.54 দ্যাটস ওয়াজ দ্য ওয়ার্স্ট সিচুয়েশন যেটা হয়েছিল। এবার যদি আমি করোনাটা দেখি, করোনার সময় সবচেয়ে লোয়েস্ট পি কত ছিল, করোনা ছিল 2020-তে, তখন ছিল 20.51, ঠিক আছে। তো 20.51 ছিল হচ্ছে লোয়েস্ট যখন করোনার সময়, এবং 19.54, এই দুটো ডেটা প্রত্যেকে একটু নোট ডাউন করে নিন। তো একটা পেলাম হচ্ছে 19.54, আর দুই একটা পেলাম করোনার সময় 20. কত পেয়েছি, 20.51, ঠিক লিখলাম তো, 19.54, 20.51, ওকে। এটা হচ্ছে করোনা, যখন করোনার সময় পি ছিল, এবং এটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তো এই দুটো পি যদি পাই, যদি এইরকম পি তে নিফটি আসে 19.54 বা 20.51-এ, তাহলে নিফটির ভ্যালু কত আসবে, মানে নিফটি কত অবধি নামতে পারে, সেটা আমি ক্যালকুলেশন করব। আমার হাইপোথিসিস এটা যে 1094.9 এটা হচ্ছে নিফটির ইপিএস আছে, এবং আগামী দিনে যে কোম্পানিগুলো রেজাল্ট বেরোবে, আমরা জানি মেজরিটি যে সমস্ত বড় বড় স্টক বা হাই ওয়েটেজের স্টক আছে, যেমন রিলায়েন্স, এইচডিএফসি, তাদের রেজাল্ট অলরেডি আউট হয়ে গেছে। এখন যেগুলো বড় ওয়েটেজের স্টক রয়েছে, আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট সম্ভবত পেন্ডিং রয়েছে, আরো দু চারটে রয়েছে, তাদের ওয়েটেজ তুলনামূলকভাবে, মানে বড় ওয়েটেজের যে সমস্ত রেজাল্ট সেগুলো ম্যাক্সিমাম বেরিয়ে গেছে, ঠিক আছে। এখন সেরকম ওয়েটেজের কিন্তু নেই। সুতরাং আমি ধরে নিলাম যে বাকি যে রেজাল্ট গুলো বেরোবে সেখানে নিফটির যে আর্নিং পার শেয়ারে খুব বেশি এফেক্ট করবে না। দিস ইজ হাইপোথিসিস নাম্বার 1। এবং সেক্ষেত্রে আমরা ধরে নেব নিফটির ইপিএস থাকবে 1094, মানে যে রেজাল্ট গুলো বেরোবে আগামী দিনে, তো সেই রেজাল্ট গুলো বের হয়ে যাওয়ার পর নিফটির ইপিএস খুব একটা কি আসছে বুঝতে পারছি না, জাস্ট এ মিনিট। তো নিফটি ইপিএস এ খুব বেশি চেঞ্জ আসবে না, এটা আমি ধরে নিলাম। যদি না আসে তাহলে আমি ধরবো সেক্ষেত্রে নিফটির ভ্যালু কত হতে পারে। ফর এক্সাম্পল, যদি আমি ধরে নিই যে নিফটির পি করোনার লো আসবে, মানে 20.51, এবং তার ইপিএস এটাই থাকবে, না বাড়বে না কমবে, তাহলে তাকে মাল্টিপ্লাই করব 1094.9 দিয়ে 22,456।
তার মানে হচ্ছে যদি করোনার লোর মতো সিচুয়েশন আসে, মানে ওই রকম মাল্টিপল দেয়, তাহলে সেক্ষেত্রে 22,456। এবার আমি একটু চার্টে গিয়ে দেখি এই লেভেলটা কি আমরা ড্র করেছি। এই যে 22,215, এটা কিন্তু একটা সাপোর্ট রেজিস্ট্যান্স, টেকনিক্যাল যে রেজিস্ট্যান্স ফান্ডামেন্টাল সাথে মিলে যাচ্ছে কিন্তু 22,215। তাহলে দিস ইজ এ লেভেল। তো সেক্ষেত্রে 22,450, তো আমি এখানে লিখে রাখি যে যদি করোনার মতো লোয়ের এইরকম পি আসে, তার লেভেল উইল বি 22,450, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার চেয়েও যদি খারাপ আসে, আমি ধরে নিলাম যে না 19.5 এর পি তে পেয়ে যাবো নিফটিকে, তাহলে 19.54 মাল্টিপ্লাই 1094.9, 21,394, 21,394, 400 লিখে দিই। 21,400 লেভেলটা কোথায় আছে? এই যে আমি কিন্তু বহুদিন আগে টেকনিক্যালি ড্র করেছি, মানে যেটা দ্যাট ওয়াজ দ্য লো অফ মানে ইলেকশন ডে লো, 21,274, মানে এখান থেকে একটু বেশি। তাহলে সেক্ষেত্রে আজকের দিনে হ্যাঁ এখানে একটা লেভেল আছে 20,315, আমি এটা ড্র করে রেখেছিলাম। দিস ইজ দ্য ওয়ার্স্ট সিনারিও কেস। হয়তো এখানে একদিন মার্কেট হয়তো একটা শ্যাডো বানিয়ে চলে যেতে পারে, দ্যাটস অ্যানাদার থিং, বাট ক্লোজিং বেসিসে দিস টু লেভেল ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাজ পার দ্য ফান্ডামেন্টাল এন্ড টেকনিক্যাল ইজ কনসার্ন। যে যারা বলছেন নিফটি প্রচুর পড়ে যাবে, খেলা প্রচুর বাকি আছে, সেগুলো হওয়ার সম্ভাবনা কম, হতেই পারে, না হওয়ার কিছু নেই, বাট ফান্ডামেন্টালি বা টেকনিক্যালি বলতে গেলে নিফটি 21,400 বা 22,400 এর নিচে নামার সম্ভাবনা কম। অর্থাৎ এখন আছে মার্কেট 23,000, এখান থেকে আইদার 600 পয়েন্ট বা 1600 পয়েন্ট ম্যাক্সিমাম, মানে 1600 পয়েন্ট যদি ওয়ার্স্ট 19.54 পি পাবে, that is highly I mean rare scenario, মানে ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, এটা হতে পারে নাও হতে পারে, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন যে মার্কেট হয়তো খুব বেশি হলেও এইখানে আসতে পারে। বাট লাস্ট 2 সপ্তাহ ধরে যেহেতু এই লেভেলে কনসলিডেট করছে, এবং এই লেভেলটা কিন্তু এই 22,240 এর লেভেলটা দীর্ঘদিন আগে ড্র করা আছে, আমি একাধিক আমাদের যখন সেশন হয়েছে আমি এই লেভেলটার ইম্পর্টেন্স বলেছি, সেই হিসাবে বলতে গেলে কিন্তু প্রবাবলি আমার মনে হয় এটা কি হবে মার্কেট সেটা তো মার্কেটই বলতে পারে, বাট মার্কেট নেক্সট 1 or 2 মান্থ এই দুটো লেভেল মানে 23,000 থেকে 24,000 এর মধ্যেই হয়তো কনসলিডেট করবে। এবার আলটিমেটলি কি হবে সেটা তো আমরা মার্কেটে দেখতে পাবো, কিন্তু যেটা বলার বক্তব্য যে খুব বেশি প্যানিক হওয়ার কারণ নেই। মার্কেটে এমন কোনো সিচুয়েশন এখনো তৈরি হয়নি বা ম্যাক্রো ইকোনমিক্স এমন কোনো সিগন্যাল নেই যে মার্কেটে প্রচুর কারেকশন আসবে। যেমনটা আমরা এখানে যখন ট্রেন্ড লাইন ব্রেক করেছিল তখন কিন্তু গ্রুপে আমরা জানিয়েছিলাম যে মার্কেট ট্রেন্ড লাইন যেহেতু ব্রেক করেছে, সুতরাং একটা ডাউনফল আছে, এবং ডাউনফল এসছে, এবং সেখান থেকে যদি ডাউনফল কত পার্সেন্ট এসছে আমরা দেখি, তো দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 12.5%, 12.5% এর মতো ফল অলরেডি হয়ে গেছে, হুইচ ইজ গুড এনাফ ফর এ ইন্ডেক্স। ঠিক আছে, তখন এমন কোনো ম্যাক্রো ট্রিগার নেই যে হচ্ছে মার্কেট এতটা ফল করবে। এবার কথা হচ্ছে মার্কেটে তাহলে এত ফল হচ্ছে কেন, বা মার্কেটে এরকম সিচুয়েশন দেখা যাচ্ছে কেন? কোনো কারণ নেই। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে মার্কেট কেন পড়ছে, কোনো কারণ নেই। সবসময় কারণ থাকতে হবে এমন কোনো মানে হয়? মার্কেটে বাইং সেলিং, হ্যাঁ মার্কেটে একটা কারণ হতে পারে যে ভ্যালুয়েশন বিকাম এক্সপেন্সিভ ইন সাম সেক্টর, কিছু স্টকে কিছু সেক্টরে হাইলি তাদের পি মাল্টিপল দিচ্ছিল, সেগুলো কারেকশন হওয়া স্বাভাবিক ছিল, সেগুলো কারেকশন হচ্ছে, এবং যখন একটা কারেকশন আসে তো তখন সেটা লার্জ স্কেলে আসে, সেই হিসাবেই হচ্ছে। সুতরাং এই নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার যারা লং টার্ম ইনভেস্টার খুব একটা কারণ নেই। মার্কেটে এখন খুব একটা দিশা নেই। ইনফ্যাক্ট আমার ধারণা 2025 সালটা এই যে লেভেলগুলো ড্র করেছি, দেখুন এখানে দুটো লাইন 24,886 তে দেখুন ডবল লাইন আমি ড্র করে এই জন্যই রেখেছি, বিকজ আমার ধারণা অ্যাটলিস্ট নেক্সট 6 মান্থে এই লাইনটা ক্রস হওয়া মুশকিল হবে নিফটির পক্ষে। সুতরাং যেহেতু এই মুহূর্তে মার্কেট এরকম সাইডওয়েজ বা কনসলিডেশন মোডে আছে, সেক্ষেত্রে ইট ইজ বেটার টু ওয়েট টু গেট দ্য ডাইরেকশন, কোন দিকে ডাইরেকশন যায় সেই হিসাবে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি অন্য একটা ইন্ডেক্স, যেটা আমি একাধিকবার বলেছি, সেটা হচ্ছে ইউএস এর কথা।
দেখবো কিন্তু ন্যাসডাক কিন্তু অন দা কন্ট্রারি সবসময় কিন্তু উপরের দিকে যাচ্ছে। লাস্ট এখানে একটা কারেকশন এসেছিল, আসার পর থেকে কিন্তু জাস্ট জিগজ্যাগ যেরকম মডেলে ইউজুয়ালি মার্কেট করে যায়, কিন্তু ডাইরেকশন ইজ দা অন দা আপার সাইড। সুতরাং নেক্সট 6 মান্থ অর 1 ইয়ারের জন্য ইট ইজ বেটার টু ইনভেস্ট ইন আইদার ইন ক্যাশ, আর যদি কেউ কমফোর্টেবল ফিল হয়, সেরকম রিস্ক রিওয়ার্ড থাকে, দেন বেটার টু ইনভেস্ট ইন ইউএস মার্কেট অর সামথিং সামার। কিন্তু এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের ভ্যালুয়েশনের দিক থেকে বা এর দিক থেকে খুব বেশি অপটিমিজমের জায়গা নেই। তাই বলে কি পেসিমিজমের জায়গা আছে তাও নাই, বেঁচে বসে বেরিয়ে যাওয়ার কোনো প্রশ্ন হয় না। মার্কেট এই মুহূর্তে কনসলিডেশন রয়েছে, এই কনসলিডেশন 2 মাস চলতে পারে, 6 মাস চলতে পারে, আমরা কেউ জানি না কদিন চলবে। নেক্সট বাজেট দিন আছে, বাজেটের দিন হয়তো একটা বিশাল বড় ক্যান্ডেল এখানে টাচ করে চলে আসলো, সেটাও হতে পারে। বাজেট দেখে বা বাজেটের মুভমেন্টে কেউ কিন্তু কোনো ইনভেস্ট করবেন না, কোশ্চেন প্রত্যেককে বলছি। অন্যদিকে দেখতে গেলে একটা লং টার্ম ট্রেন্ড লাইন যেটা এর আগে ফলো করছিল, সেটাও কিন্তু এখানে ড্র করা আছে, তারও কিন্তু একটা রেজিস্ট্যান্স এখানে টাচ করছে। সুতরাং যদি বাজেটের দিনে আমি এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট একটা শ্যাডো এখানে টাচ করবে আইদার, অথবা এখানে একটা শ্যাডো টাচ করবে। ইটস আ হাই প্রবাবিলিটি টু টাচ আইদার অফ দিস সিচুয়েশন, বা এর ভিতরে হয়তো গেল। বাট এই যে একটা ট্রেন্ড লাইনের ছিল, সেই ট্রেন্ড লাইনে কিন্তু মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স স্ট্রং জায়গা আছে, এবং বাজেট দেখতে গেলে দেখবে এখান থেকে ক্যান্ডেল গুলো তৈরি হবে। তো বাজেটের দিন হয়তো 1 তারিখে মার্কেট খোলা আছে, এইখানেই টাচ হবে। বাজেটের দিনে নানান রকম নিউজ মিডিয়া থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে, টিভি মিডিয়াতে অনেকে অনেক এক্সপার্ট কথা বলবে, কিন্তু ইট ইজ বেটার টু বি কাম অ্যান্ড কোয়াইট। মার্কেটের সিচুয়েশন দেখে তবে ইনভেস্ট করা উচিত। মিড এবং স্মল ক্যাপ কিন্তু এখনো যথেষ্ট মানে শর্ট টার্ম প্রসপেক্টে কিন্তু ওভার ভ্যালুড রয়েছে, স্টক স্পেসিফিক, ইন্ডেক্স বলছি না। সুতরাং সেখানে কিন্তু তাড়াহুড়ো করে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। মার্কেটে প্যানিক করার কারণ নেই, তার কারণ মার্কেটের ম্যাক্সিমাম কতদূর নামতে পারে আমি কিন্তু ক্যালকুলেশন করে, প্রপার ক্যালকুলেশন করে বলে দিলাম যে 21,400 or 22,450, দিস টু লেভেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া টেকনিক্যাল লেভেল যেগুলো আছে সেগুলো ড্র করা আছে। খুব খারাপ সিচুয়েশন হচ্ছে এখানে 20,315। জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য বলছি, যদি মার্কেট এখানে আসে, নিফটি পি কত হবে ক্যান ইউ ইমাজিন? রিভার্স ক্যালকুলেশন যদি করি আমি, 20,315 যদি যাই এবং ইপিএস সে সময় যদি 1094.9 থাকে, নিফটির পি যাবে 18.55। তো 18.55 এর পি কোথায় ছিল? লাস্ট 5 বছরে কোথাও খুঁজে পাবে না 18.55 এর পি ছিল। হ্যাঁ, এখানে ছিল 2014, 2014 সালে, 14, 13, 14 এরকম সময় ছিল। যেতে পারে না? হ্যাঁ, যেতেই পারে, অসম্ভব কিছু না, বাট প্যানিক করার কিছু নেই। দা ওয়ার্স্ট অফ ওয়ার্স্ট সিচুয়েশন, মানে সবচেয়ে খারাপের চেয়েও খারাপ যদি কিছু থাকে, তাহলে এইখানে অবধি নামতে পারে। তার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকা উচিত প্রত্যেককে, যে খুব কমে নামলে, বিকজ সেক্ষেত্রে আমরা হচ্ছে নিফটির পি কে পাবো 18.55, এবং সেগুলো যদি পাওয়া যায় তাহলে তো দ্যাট উইল বি এ গোল্ডেন অপরচুনিটি। কিন্তু সেটা পাওয়া যাবে বলে আমার মনে হয় না। বিশেষত গভর্নমেন্ট সেখানে হয়তো এখানে আসতে দেবে না এখানে, বিকজ আলটিমেটলি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট এবং এসআইপি এবং সবগুলোকে যেভাবে গভর্নমেন্ট প্রমোট করেছে, সেখানে যদি এখানে পড়ে যায় তাহলে সেটা গভর্নমেন্টেরও লস। তার কারণ মার্কেটে ইনভেস্ট করে যত ট্রেড কম হবে, ইনভেস্টমেন্ট কম হবে, তত গভর্নমেন্টের রেভিনিউ এর লস হবে, এটা গভর্নমেন্ট চাইবে না। সুতরাং আমার মনে হয় না যে মার্কেট এতদূর নামবে। তো লাইকলি সিচুয়েশন আমি মনে করি যে 22,215 এখান থেকে মার্কেট ঘুরবে। খুব খারাপ হলে হয়তো এখানে আসতে পারে, বাট এখানে আসার সম্ভাবনা আমার মনে হয় না ব্যক্তিগতভাবে। হলে হতে পারে, জানি না, সেটা আমরা দেখবো। বাট যেটা আমাদের এই মুহূর্তে মাথায় নিয়ে চলা উচিত যে আমরা এখন ক্যাশ পজিশনে থাকবো, এবং ক্যাশ পজিশনে থেকে আমরা দেখবো একটা ওয়েট অ্যান্ড ওয়াচ করবো। ঠিক একইভাবে এই যে সিস্টেমটা আজকে আমি দেখালাম বা শেখালাম, সেটা হচ্ছে কিভাবে প্রায় মানে পি সাপেক্ষে, পি মাল্টিপলের সাপেক্ষে আমরা একটা স্টকের এক্সপেক্টেড সাপোর্ট রেজিস্ট্যান্স বের করি। এটা ইন্ডিভিজুয়াল স্টকের সাপেক্ষেও করা যায়। কিভাবে করবো জাস্ট একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল আমি এইচডিএফসি ব্যাংকে নিয়ে নিলাম, যে এইচডিএফসি ব্যাংকে সবচেয়ে কম কত বা বেশি যেতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা পি কে ক্যালকুলেশন করবো। 5 ইয়ার্স পি ইজ ফেয়ার এনাফ। ঠিক আছে, ইন জেনারেল এই মুহূর্তে সবচেয়ে আমরা ইপিএস দেখবো কত আছে। দেখো এখানে যখন আমি ডাকবো না কারসার, ইপিএস এবং পি দুটোই দেখিয়ে দেবে।
তো আমি এই রকম জায়গায় এইখানে যখন ছিল তো এর পি ছিল 15.9, যদিও না এটা না, এইচডিএফসি ব্যাংক ঠিক হচ্ছে না, তখন ব্যাংকিং এর ক্ষেত্রে পি অতটা ম্যাটার করে না, আমি অন্য কোনো স্টক দেখছি। টাটা কনজিউমারের ক্ষেত্রে দেখে নিই আমি। তো এর হচ্ছে ফার্স্ট অফ অল মিডিয়ান পি থেকে নিচে আছে, দ্যাটস নো ডাউট, ইটস 5 ইয়ার্স এর মিডিয়ান পি ক্ষেত্রে যখন নিচেই থাকে দ্যাট ইজ সামথিং বলতে পারি আমরা আন্ডার ভ্যালুড আছি। বাট আজকের দিনে এর যদি পি দেখি, পিটা আসছে না কেন, ইপিএস সরি ইপিএস হচ্ছে 11.7। তো 11.7 এ জাস্ট এ মিনিট ওকে একটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার 2.80 থেকে 3.68 ইপিএস চলে এসেছে। আমাদের এখানে যে ইপিএসটা দেখায় ট্রেলিং 12 মান্থের ইপিএস, ঠিক আছে? তো আমরা ট্রেলিং 12 মান্থের ইপিএস কত হতে পারে তার একটা এস্টিমেশন নেব, এবং সেটা কি হারে গ্রো করে ফর দ্যাট কোম্পানি সেটা তো আমরা ইজিলি পেয়ে যাব, এবং তাকে তখন প্রাইস মাল্টিপল বাই পি দিয়ে আমরা গুণ করে দেখবো যে সেটার প্রাইস এক্সপেক্টেড সাপোর্ট রেজিস্ট্যান্স কি হতে পারে। বিকজ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে একটা স্টক হাই পি পাচ্ছে বলতে যে মার্কেটটা অ্যান্টিসিপেট করছে যে সেই স্টকটা আর আর্নিং সেই হারে গ্রো করবে, দ্যাট ইজ ওয়াই সেই তাকে হায়ার পি দিচ্ছে। ফর এক্সাম্পল নেসলে যদি আমরা দেখি, নেসলের পি 67, কিন্তু কিছুদিন আগে নেসলের পি ছিল একসময় প্রচুর হয়ে গেছিল, 80 পি তে ট্রেড করতো, এখন সেটা চলে এসেছে 67, 68 এ চলে এসেছে। তো লাস্ট 5 ইয়ার্স এর লোয়েস্ট পি তে আছে। তাহলে সেক্ষেত্রে নেসলে কি সস্তা আজকের দিনে? হ্যাঁ অবশ্যই সস্তা, লাস্ট 5 ইয়ার্স এর লোয়েস্ট পজিশনে রয়েছে। যেমন এইচডিএফসি ব্যাংক একটা সময় জায়গাতে ছিল, তো নেসলে সেই জায়গাতেই আছে আজকের দিনে। তো যদি প্রাইস দেখি আমরা, প্রাইসে কি বিশাল বড় কারেকশন হয়েছে লাস্ট 5 ইয়ার্স এর দেখতে গেলে? না, লাস্ট 5 ইয়ার্সে হ্যাঁ কারেকশন একটা রিসেন্ট টাইমে হয়েছে, কিন্তু বিশাল মেজর কারেকশন হয়েছে তা তো হয়নি, সেটা হওয়া সম্ভব না। তার কারণ কি, কোম্পানি টাইম যখন স্পেন্ড করে মার্কেটে তো তার আর্নিংও তো বাড়ছে। তো ইটস বেটার টু ওয়াচ দ্য আর্নিং পার শেয়ার অ্যান্ড পি মাল্টিপল। আমরা এই জন্য অনেক সময় অনেক কিছু মিস করি। তো আজকের দিনে নেসলে সস্তা না মানে মেহেঙ্গা, সেটা আমরা কি করে দেখবো? বিকজ আমরা দেখতে পাচ্ছি যে পি মাল্টিপল ওয়ান অফ দ্য লোয়েস্ট পজিশনে আছে। তো এটা, তবে এক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন করার আগে আরেকটা জিনিস মাথায় রাখা দরকার আছে, সেটা হচ্ছে কোনো ক্ষেত্রে যখন একটা কোম্পানিকে মার্কেট হায়ার মাল্টিপল দেয়, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যান্টিসিপেট করে দেয় মার্কেট যে সেটার গ্রোথ সেরকম হবে। তার একটা টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে ডিমার্টের ক্ষেত্রে আমরা দেখতে পারবো এভিনিউ সুপার মার্কেট একটা সময় পি পৌঁছে গেছিল নিয়ার অ্যাবাউট 300 এর আশেপাশে, পি সেটা সাস্টেনেবল নয়, তো সেটা এখন 100 এর নিচে আছে, সেটা এখনো পর্যন্ত হায়ার। এবার যদি সেরকম আর্নিং গ্রোথ না হয়, এবার ওই রকম পি কেন এভিনিউ সুপার মার্কেটকে দিয়েছিল? তখন আমরা যদি ইপিএস গুলো দেখি কোয়ার্টার অন কোয়ার্টার বা ইয়ার অন ইয়ার দেখলে সুবিধা হবে। তো 1.73, 2.95, 3, 5, 7, 12 মানে যেভাবে বাড়ছিল আর্নিং গুলো, সেই হারে কিন্তু লাস্ট 3 to 4 ইয়ার্সে আর্নিং বাড়েনি। 23 থেকে 36, ঠিক আছে, 36 থেকে 38, মানে 2023 ছিল 36, এটা 38, মানে গ্রোথ কিন্তু সেরকম আর্নিং এ দেখাতে পারেনি। পার্সেন্টেজ টার্মে দেখবো যে সেরকম গ্রোথ দেখাতে পারেনি। দ্যাট ইজ দ্য রিজন যে আজকের দিনে ডিমার্টে এত বড় ফল হয়েছে। সেক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে পি কিন্তু একটা সেন্টিমেন্ট ফ্যাক্টর, যে পি যেটা আমরা মার্কেট দেয় কোন একটা স্টক বা কোন একটা ইন্ডেক্স কে, এটা বেসড অন সেন্টিমেন্ট। তো সুতরাং নিফটির ক্ষেত্রেও কিন্তু এটা মাথায় রাখতে হবে। নিফটিতে যে ভ্যালুয়েশন আজকের দিনে আমরা বলছি 18 ইজ ফেয়ার এনাফ, দ্যাটস এ সেন্টিমেন্ট। কালকে যদি মার্কেট মানে এটা মনে করে যায় ইন্ডিয়ান মার্কেট ইজ নট লুক্রেটিভ, যে ইন্ডিয়ান মার্কেটের বা ইন্ডিয়ান ইকোনমির অবস্থা ভালো নয়, তাহলে কিন্তু নিফটির পি আরো নিচে নেমে যেতে পারে। দ্যাটস এ ওয়ার্নিং। মানে আমি যেটা বললাম যে এটা কোনো এখন ধ্রুব বাক্য নয় যে কালকে থেকে তোমরা ক্যালকুলেশন করা শুরু করে দিলে যে এটা বলেছিল শুভঙ্কর, তার মানে এটাই হবে না, এরকম কোনো রুল নেই। প্রত্যেক জিনিসেরই কিন্তু ড্রব্যাক থাকে কিছু একটা, সেটাও আমি বলে দিলাম। সেক্ষেত্রে ইন্ডিয়ান ইকোনমি কেমন, কোন দিকে মুভ করছে, কি হতে পারে, সেই ব্যাপারে বিভিন্ন আর্টিকেল তোমরা প্রত্যেককে বলবো একটু পড়ার জন্য। বিকজ স্টক মার্কেট ইনভেস্টিং ইটস নট এ ইজি থিং।
আমরা চারপাশে দেখলে এটা দেখতে পারবো যে আমাদের চারপাশে স্টক মার্কেটে ইজ এ ভেরি সাকসেসফুল পারসন। আমরা কিন্তু টিভি নিউজ মিডিয়াতেই দেখি, ইউটিউবে যাদেরকে দেখো তারা তো বেসিক্যালি তাদের কি বলবো, তারা মানে যা করে তার চেয়ে দেখাই বেশি। বাট রিয়েল টার্মে তোমার আশেপাশে খুঁজলে তুমি এরকম খুব কম লোক পাবে হু আর কনসিস্টেন্টলি সাকসেসফুল ইন স্টক মার্কেট, বিকজ স্টক মার্কেটে ইনভেস্টিং ইজ লাইক এ বিজনেস। বিজনেস যদি না বোঝা যায় তাহলে কিন্তু স্টক মার্কেট বোঝা সম্ভব না। আমি যে কনসেপ্ট এতক্ষণে বোঝালাম, অর্থাৎ পি মাল্টিপল দিয়ে কিভাবে ভ্যালুয়েশন, সেখানে কিন্তু হাইপোথিসিস একটা আছে যে নিফটির যে পি সেটা হচ্ছে 18 এর পি। এবার যদি ইন্ডিয়ান ইকোনমি ইজ এ গ্রোয়িং ইকোনমি, আমরা সকলেই পড়েছি, জেনেছি, দেখেছি, বাট আগামী দিনে ইন্ডিয়ান ইকোনমিতে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু ইন্ডিয়ান ইকোনমির যে ব্রডার মার্কেট, সে নিফটি হোক, সেন্সেক্স হোক বা যাই হোক না কেন, সে কিন্তু এরকম মাল্টিপল পাবে না। সুতরাং এই জিনিসটাও মাথায় রেখে সবাই ইনভেস্টমেন্ট করতে বলবো। 2025 এবং 26 খুবই টাফ একটা ইয়ার যেতে চলেছে। প্রত্যেককে বলবো সেন্সিবলি ইনভেস্ট করতে। অনেকের পোর্টফোলিও হয়তো অনেকটাই ড্র ডাউন হয়েছে, আমার নিজেরও হয়েছে, ইন্ডিয়ান পোর্টফোলিও ড্র ডাউন হয়েছে, বাট সামহাও আমি কিন্তু সার্ভাইভ করতে পেরেছি বিকজ আই হ্যাভ এ হেজ অফ ইন্ডিয়ান পোর্টফোলিও উইথ দ্য ইউএস পোর্টফোলিও। আমার মোটামুটি 60-40 ওয়েটেজ আছে ইন্ডিয়া এবং ইউএসএ। ইউএস মার্কেট কিন্তু লাস্ট 5 to 6 মান্থে হিউজ রিটার্ন দিয়েছে আমার, ফলে আমার ইন্ডিয়া থেকে যেটা মানে ইয়ে হয়েছে, যেটা ড্রডাউন হয়েছে, সেটা কিন্তু সামহাও কম্পেনসেট হয়ে গেছে ইউএস থেকে। ঠিক আছে, তো দ্যাট ইজ ওয়াই আজকের দিনে ইট ইজ ভেরি, বলতে খারাপ লাগে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি যেভাবে পারফর্ম করছে, জিডিপি গ্রোথ এর টার্গেট কমিয়ে দেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট দেখো ইউএসএ ইন্টারেস্ট রেট যেখানে কমিয়ে দিল, ইন্ডিয়া করা সহজ দেখাচ্ছে না। তার কারণে ইন্ডিয়ান কারেন্সি ডেপ্রিসিয়েট করছে। এই সময় যদি ইন্টারেস্ট রেট কমিয়ে দেয়, ইনফ্লেশন বেড়ে যেতে পারে, সেটা আরেকটা হেডেক হবে ইকোনমির পক্ষে। তো যাই হোক, ইন্ডিয়ান ইকোনমি আফটার ডোনাল্ড ট্রাম্প বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ একটু খারাপ জায়গাতেই রয়েছে। আমরা এটাই চাইবো যে পুনরায় অ্যাটলিস্ট এই যে এটা পুরোনো একটা ট্রেন্ড লাইন আছে, সামহাও যদি নিফটি এই ট্রেন্ড লাইনে ফেরত আসতে পারে, সেটাই হচ্ছে এনাফ। মানে আমরা এক্সপেক্ট করব, বাট প্রত্যেককে বলবো যে একটু যদি সম্ভব হয়, কারোর পোর্টফোলিও সাইজ সেরকম হয়, ছোট পোর্টফোলিওতে খুব একটা হয়তো জানি না কতটা কি মানে ফলপ্রসূ হবে, বাট যদি সম্ভব হয়, try to diversify your portfolio in US market as well. তো এটাই ছিল মোটামুটি আজকে বলার বক্তব্য। এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমি প্রশ্নগুলো নিয়ে তারপর সেশন শেষ করব। হ্যালো, শুভঙ্কর দা, আমি অ্যাকচুয়াল মানে নিউ কামার আর কি। ওকে, তো ইউএস মার্কেটে আমরা যদি বিয়ে করতে চাই, তাহলে সেখানে আমরা কিভাবে করব? ইটিএফ? ইউএস মার্কেটে এর আগের দিনের কিন্তু আমি বলে দিয়েছিলাম দুটো রাস্তা আছে, আবার বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, ইউএস মার্কেটে এক্সপোজারে দুটো রাস্তা আছে। এক হচ্ছে ইন্ডিয়ান আইদার ইনভেস্ট ইন ইটিএফস, ওকে, যেমন মুন 100 বলে একটা ইটিএফ আছে, মা ফ্যাং নামে একটা ইন্ডেক্স আছে, বা কিছু মিউচুয়াল ফান্ড আছে যারা হচ্ছে এক্সপোজার দেয় ইউএস মার্কেটে। ওকে, বলে পাওয়া যাবে সেগুলো, তো সেখানে করা যেতে পারে। দিস ইজ নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে ডাইরেক্ট কিছু ব্রোকার আছে যারা হচ্ছে ইউএসএ ইনভেস্টমেন্টের অপশন দেয়, তো সেখানেও করা যেতে পারে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আরেকটা ইন্টারেস্টিং জিনিস জাস্ট আমি ভুলে গেছিলাম, একটু দেখিয়ে দিই, সুবিধা হবে। যেমন আমি বেশ কিছুদিন ধরে ইউএস মার্কেট সম্পর্কে তো বলছি, এটা বোঝানোর জন্য একটা জিনিস বোঝাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের নিফটি। তো আমি একটা জিনিস দেখবো, এর মধ্যে কিন্তু দিস ইজ নিফটি চার্ট।
আচ্ছা, বাই দ্য ওয়ে আমি কিন্তু পুরো ইকোনমিক্যাল কথাবার্তা বলছি, ডোন্ট টেক ইট পলিটিক্যালি এনি স্টেটমেন্ট লাইক দিস। 2014 মানে আমাদের বর্তমান যে গভর্নমেন্ট আছে, তো ইউজুয়ালি এই গভর্নমেন্টটাকে আমরা সকলেই মানে প্রো স্টক মার্কেট হিসাবে দেখে এসেছি বা সেরকম হিসাবে মিডিয়ায় দেখে এসেছি। ইন্টারেস্টিং একটা জিনিস চার্ট দেখিয়ে দিচ্ছি আমি। এখানে কিন্তু নিফটি চার্ট আমি জাস্ট প্রেজেন্ট করেছি ফ্রম 2014 টু আপ টু দিস টাইম, ঠিক আছে। এবার এখানে আমি কম্পারিজন করছি S&P 500, যেটা হচ্ছে ইউএস এর নিফটি বলতে পারি, ঠিক আছে, যেটা রেড লাইন দিয়ে ড্র করা হচ্ছে। নাও একটা জিনিস দেখুন যে 2014 সাল থেকে শুরু করে এখানে যদি দেখি তাহলে আমাদের লাস্ট 6 মান্থ এই অবধি এখনো পর্যন্ত এই যে ফলটা দেখতে পাচ্ছি ইউএস মার্কেটে, কিন্তু সেই ফলটা এখনো নেই। আদারওয়াইজ ইন্ডিয়ান স্টক মার্কেট এবং ইউএস স্টক মার্কেট মোটামুটি সেম লাইনে, নিশ্চয়ই গ্রাফ দেখলে বোঝা যাচ্ছে এটা বাড়লে এটা বাড়ছে, কমলে এটা পড়ছে, বাড়লে আবার বাড়ছে। তো ইউএস এবং ইন্ডিয়ান স্টক মার্কেটের একটা লম্বা সময় যেমন এটা টপ মেরেছে, এখানে টপ মেরেছে, এখানে ডাউন হয়েছে, এখানে ডাউন হয়েছে, তো একটা কোরিলেশন আছে। ইউজুয়ালি কোরিলেশন ওয়াজ ভেরি হাই ইন ইন্ডিয়ান মার্কেট এন্ড ইউএস মার্কেট। এবার হয়তো অনেকে দেখে অবাক হতে পারে যে লাস্ট 10 বছরে হিসাবে দেখতে গেলে আমি এখানে দেখতে পাবো যে নিফটি রিটার্ন দিয়েছে নিয়ার অ্যাবাউট, এখানে ফিগার দেখা যাচ্ছে 302%, whereas S&P দিয়েছে 262%। ওকে, তো এটা দেখে যে কেউ বলবে তাহলে আমি কেন ইউএস মার্কেটে ইনভেস্ট করব, রাইট, যে নিফটি তো বেশি রিটার্ন দিয়েছে। বাট এটা আমাদের বুঝতে হবে নিফটি রিটার্নটা কামস উইথ আইএনআর, ইন টার্মস অফ আইএনআর, but S&P return comes in terms of USD। তো একটা জিনিস, এই যে ফল যখন হয়েছিল এই অবধি ঠিক ছিল, কিন্তু এটা এই অবধি বাড়ছিল, ডিফারেন্স মোরাললেস সমান, কখনো উপরে নিচে ঠিক আছে, কিন্তু এইখান থেকে যখন উপরের দিকে গেছে গ্যাপটা এত বেড়ে গেছে, মানে ইন্ডিয়ান মার্কেট মানে দেখে মনে হচ্ছে এরকম যে আউট পারফর্ম করেছে। দেখুন এখানে এরকম ডাউন মুভমেন্ট হয়েছিল 2015 করোনাতে, ইউএসএও ফল হয়েছিল, এখানে ডাউন হয়েছিল, এখানেও ডাউন হয়েছিল, মানে সিমিলারিটি ছিল। কিন্তু লাস্ট কিছু সময় ধরে কিন্তু এই সিমিলারিটি নেই, ইউএস মার্কেট ইজ গোইং আপ, ইন্ডিয়ান মার্কেট ইজ গোইং ডাউন। এখানে এটা বুঝতে হবে, সেটা হচ্ছে যেটা প্রথমেই আমি বললাম যে ডিভ্যালুয়েশন অফ কারেন্সি, ঠিক আছে। তো ইন্ডিয়ান কারেন্সি কিভাবে বা কি রেটে ডিভ্যালুয়েট করে সেটা জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি। ইউএসডি আইএনআর এর ডেটা, এটা investing.com এ চলে গেলে একেও দেখতে পাবে, অসুবিধা নেই। এখানে আমি ডেলি মান্থলি করে দিচ্ছি। আমি 2014 থেকে যেহেতু দেখালাম চারটা, 14 থেকে নিচ্ছি। 14 জানুয়ারি করেছে আমরা দেখতে পাবো যে এই 10 বছরে টোটাল আইএনআর ডেপ্রিসিয়েট করেছে 39.43%। ওকে, মানে নিয়ার অ্যাবাউট 40%। তো নিফটি রিটার্ন যেখানে দেখা যাচ্ছে 302%, অ্যাকচুয়াল রিটার্ন অ্যাকচুয়ালি মানে এত বেশি রিটার্ন আসছে বিকজ অফ দা ডেপ্রিসিয়েশন অফ কারেন্সি। তো 302 থেকে যদি 40 মাইনাস করে দিই সেই ফিগার আসে 276, এখানে আছে 262, দ্যাট ইজ মোর অর লেস সিমিলার। আমি মাঝখানে সেদিনকে জাস্ট ঘাটতে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, সেখানে দেখছি একদিন দেখাচ্ছে যে ইউএস থেকে ইন্ডিয়া বেশি রিটার্ন দিয়েছে ইত্যাদি ইত্যাদি এরকম ব্যাপার আছে। তো সেটা যে এক্স্যাক্টলি ইজ নট কারেক্ট, বিকজ 40% কিন্তু এখানে আমাদের ধরতে হবে, বিকজ ইন্ডিয়ান কারেন্সি কিন্তু 40% ডিভ্যালুয়েট করেছে ইন লাস্ট 10 ইয়ার্স। তো দিস ইজ অলসো এ ফিগার যেটা আমাদের মাথায় রাখা উচিত, ঠিক আছে। এবং আগামী দিনে এই যে ডেপ্রিসিয়েশন যেটা আছে সেটা আরো বাড়বে, ঠিক আছে। জাস্ট গুগলে সার্চ করলে দেখতে পাবে যে আইএনআর করা যায়, এই যে গুগলে যদি সার্চ করা যায়, এই যে ইউএসডি টু আইএনআর ফোরকাস্ট 2025 থেকে 30 এর মধ্যে হয়ে যাবে। I predict 21% rate increase in 2030 অব্দি হয়ে যাবে। এখানে আরো বিভিন্ন আর্টিকেল পেয়ে যাবে।
ফোরকাস্ট পেয়ে যাবে বিভিন্ন বিভিন্ন। তো মোরালেস যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে আগামী আর্টিকেল গুলো নিয়ে আমি পড়েছিলাম বেশ কিছু, গুগলে সার্চ করলে পেয়ে যাবে যে কিরকম ভাবে মানে যারা অ্যানালিস্ট আছে তারা কেমন করছে। তো সেক্ষেত্রে যদি আগামী দিনে আরো ডিভ্যালুয়েট করে, সেক্ষেত্রে কিন্তু তার রিয়াল রিটার্ন উইল কাম বিলো দ্য অ্যাকচুয়াল রিটার্ন। এই জন্যই কিন্তু আমাদেরকে কিছু করার নেই, সেটা আমাদেরকে মানে ভাবতে হবে। এবার যেটা বলছিলাম একটা ইন্টারেস্টিং, কেউ প্লিজ এটা পার্সোনালি নেবেন না, আমি জাস্ট জিনিস যেটা জাস্ট আমি কিউরিওসিটির মাধ্যমে দেখছিলাম যে যখন আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল সেই সময় কেমন 2004 হচ্ছে এটা, 14 মোটামুটি ছোট করি, মোটামুটি এরকম। তো 2004 to 2014 এই সময়ে কিন্তু 10 বছর, এই 10 বছরেও কিন্তু এখান থেকে দেখে নিতে পারো মোটামুটি 40% ডিভ্যালুয়েট করেছিল আইএনআর। বাট ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু বেটার পারফর্ম করেছিল S&P 500 থেকে, বিকজ সেই সময় কিন্তু আমাদের জিডিপি গ্রোথ অনেক বেশি ছিল। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমরা যদি দেখি 2004 থেকে 2014 মধ্যে, সেই সময় কিন্তু ইন্ডিয়া মোরাললেস 7 to 8% হারে গ্রো করছিল। এবং দ্যাট ইজ ওয়াই যারা 2004 থেকে 2014 মধ্যে ইনভেস্টেড ছিল তারা কিন্তু হিউজ, এটা 2009 যেহেতু এটা ওই ইয়ে ক্রাইসিস এসেছিল, ইউএসএ ক্রাইসিস এর সময় মার্কেট ফল করেছিল, ইউএস মার্কেটও ফল করেছিল, ইন্ডিয়ান মার্কেটও ফল করেছিল। বাট ওভারঅল যদি আমি 10 ইয়ার্স এর একটা ইয়ে দেখি, চার্ট দেখি ফ্রম 2004 to 2014, তাহলে কিন্তু ইন্ডিয়ান মার্কেট অনেক বেশি পারফর্ম করেছিল ইউএস মার্কেট থেকে, যেটা কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ ইন্ডিয়ান ইকোনমি ইজ স্লোয়িং ডাউন। এবং আগামী দিনে আমরা কিন্তু রিয়েল টার্মসে দেখতেও পাচ্ছি যে এই মুহূর্তে মানে স্যালারি হাইক থেকে শুরু করে আমরা তো কি আর বলবো, যারা ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টে আছে তাদের তো খুবই বাজে অবস্থা ওয়েস্ট বেঙ্গলে, তারা ডিএ পায় না, তারা আরো অনেক কিছুই পায় না। তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে হাল খুব ভালো তা না, ইনফ্লেশন গভর্নমেন্ট বলছে 6% to 7%, বাট ইন রিয়াল টার্মসে যদি আমরা আলু পেঁয়াজ কিনতে চাই বা তেল কিনতে চাই, দাম কিভাবে বাড়ছে আমরা খুব ভালো করেই জানি। তো আলটিমেটলি ইন্ডিয়ান ইকোনমির অবস্থা যে খুব ভালো তা কিন্তু নয়। এ ব্যাপারে কিন্তু কিছু করার নেই। অ্যাজ এ ইনভেস্টর হিসাবে আমাদেরকে কি বলবো মানে সচেতন থাকো, যদি ইটস ইওর মানি না, আলটিমেটলি ইটস হার্ড আর্ন মানি, ইটস অল ইওর। তো সেক্ষেত্রে ডাইভার্সিফিকেশন করতে পারলে ভালো। আমি বলছি না যে প্রত্যেকেই করতে হবে, না করলে শেষ হয়ে যাবে। ইন্ডিয়ান মার্কেট খারাপ নয়, খারাপ হতে দেবে না গভর্নমেন্ট, এটাও আমি শিওর, আমি জানি যে গভর্নমেন্ট কখনোই চাইবে না যে ইন্ডিয়ান মার্কেট বসে যাক, কোলাপস করুক, সেটা কোনো সিচুয়েশন হবে না। বাট ইন রিয়েল টার্মসে কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেট নেক্সট কয়েক বছরে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং থাকবে। দ্যাট ইজ ওয়াই আমি কিন্তু প্রত্যেককে এনকারেজ করি, যদি সম্ভব হয় ট্রাই টু এক্সপ্লোর ইন ফরেন মার্কেট অ্যাজ ওয়েল। এবং এর আগে এই কথাটা নিশ্চয়ই এর আগে আমি বলেছি যে বেসিক্যালি আমরা বলি যে মার্কেটে 12% রিটার্ন, 12% রিটার্ন কোথা থেকে আসে? আকাশ থেকে উড়ে আসে না। 12% রিটার্নের ক্যালকুলেশন এইভাবে আসে, অন অ্যান অ্যাভারেজ আমাদের ইনফ্লেশনটা আরবিআই বলে যে আমরা নিয়ার অ্যাবাউট 5% ইনফ্লেশন আমাদের ইকোনমিতে আমরা রাখবো, যেটা এখন বর্তমানে 7% এর আশেপাশে আছে। তো 5% ইনফ্লেশন এবং আমাদের প্রজেক্টেড 7% হচ্ছে আমাদের গ্রোথ রেট। তো 7 plus 5 is equal to 12. তো নিফটির রিটার্ন কিন্তু সেভাবে ক্যালকুলেট হয়ে আসে। স্টক মার্কেট ইজ সামথিং যেখানে কিন্তু আমরা ইনফ্লেশনকে হেজ করতে পারি, বিকজ ইনফ্লেশন যেটা হয় ইকোনমিতে সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেয় হচ্ছে স্টক মার্কেট। দ্যাট ইজ ওয়াই স্টক মার্কেট ইনভেস্টমেন্ট ইজ গুড এগেনস্ট ইনফ্লেশন অ্যাজ ওয়েল, বা ইটস এ গ্রোথ ইনভেস্টমেন্ট, এই জন্যই বলা হয়। তো এই ব্যাপারগুলো প্রত্যেককে যদি একটু মাথায় রেখে চলা যায় তো ইটস গুড। তো এইটুকুই মোটামুটি বলার ছিল। বাকি যেগুলো দেখালাম সেই নিয়ে কারোর ইন্ডিভিজুয়াল প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করবো।
Any question? ওকে, তাহলে আশা করি কোশ্চেন আর কারোর নেই, তো আমরা এখানে সেশন শেষ করছি। এরপরেও যদি কারোর কোনো ইন্ডিভিজুয়াল কোশ্চেন থাকে either WhatsApp বা আমাকে ফোন করতে পারে বা হোয়াটসঅ্যাপ করে, আর টাইম টু টাইম যেরকম সিচুয়েশন চলছে আমরা আপডেট দেবো আমাদের গ্রুপে। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। গুড নাইট। থ্যাংক ইউ স্যার। Thank you.